এই অনুষ্ঠানটি নিবেদন করছে নিউমোলজি ও বাস্তু স্পেশালিস্ট সঞ্জয় শীল, যিনি বিজ্ঞানের সাথে সংখ্যাতত্ত্ব ও বাস্তুর কতটা মিল আছে সেটাই ব্যাখ্যা করেন। নমস্কার, আমি শেখর বি। আপনারা জানেন যে এসটিভি বাংলা প্রতি মুহূর্তে আপনাদেরকে নতুন নতুন প্রোগ্রাম উপহার দেয়। আর আজকে আমাদের স্টুডিওতে যাকে পেয়ে গেছি তিনি আর কেউ নন, শঙ্খজিৎ ভট্টাচার্য স্যার। স্যারকে নমস্কার। নমস্কার। আপনারা জানেন যে বিগত দিনে স্যারের প্রোগ্রাম আমরা দেখিয়েছিলাম এবং স্যারের মধ্যে যে অনেক কিছু তথ্য আছে সেটাও কিন্তু প্রথম দিন আমরা হালকা করে বলেছিলাম। আর আজকে আপনাদের আবেদনে আজকে একটা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর নতুন তথ্যটা কি আপনারা সবাই জানেন, অ্যাস্ট্রোলজার, জ্যোতিষ সবাই জানেন, নিউমোলজি সবাই জানেন, বাস্তু সবাই জানেন, কিন্তু আপনি কি জানেন লাল কিতাব? লাল কিতাব কি? এটা একটা একদম নতুন তথ্য। আর এই তথ্যটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে আমাদের এই প্রোগ্রামটার পুরোটা দেখার জন্য। তাই আজকে স্যারের মুখ দিয়ে শুনবো যে লাল কিতাব সম্পর্কে। একদম লাল কিতাব এটাও একটা অ্যাস্ট্রোলজি বলা চলে, কারণ লাল কিতাব হচ্ছে খুব সহজ কিছু উপায়ের মাধ্যমে মানুষের উপকার করা। কারণ আমরা যারা অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি সবার ক্ষেত্রে সম্ভব হয় না যে দামি স্টোন পরব বা কম দামি স্টোন পরব, বা কেউ কেউ এখনকার দিনে স্টোন পরতেও অ্যালার্জি, চায় না স্টোন পরতে। তো তাদের জন্য লাল কিতাবটা ভীষণভাবে কিন্তু উপকারী একটা জিনিস বলতে পারেন। কারণ লাল কিতাবের যে রেমেডিগুলো আছে সেই রেমেডিগুলো খুব সহজে করণীয় এবং সহজে পাওয়াও যায় জিনিসগুলো, যে জিনিসগুলো দিয়ে রেমেডি। তো তার ওপর বেস করেই লাল কিতাবটা। আর লাল কিতাবটা অ্যাকচুয়ালি এটা লাস্ট 4-5 বছর ধরে খুব চলছে এবং যারা লাল কিতাবের রেমেডি করছেন তারা জানেন যে এই রেমেডির কি ভীষণ গুরুত্বপূর্ণ মাহাত্ম্য যে আছে বা কতটা যে উপকার যারা এই রেমেডি করেছেন তারাই একমাত্র জানেন। এটাই হচ্ছে লাল কিতাব। বাহ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু উনি বললেন। কথাটা কি যে মানুষ চায় যে কম পয়সার মধ্যে কি ভালো সুস্বাদু খাবার। আর আজকে কিন্তু যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করছি একদম আপনার মনের কথা। ম্যাক্সিমাম আমাদের স্টুডিওতে যে প্রোগ্রামগুলো হয়েছে দেখা যাচ্ছে সবাই একটাই কথা, স্যার খুব ভালো বলেছেন, কিন্তু ওনার ওই রেমেডিতে যেটা উনি বলেছেন যে আপনি পাথর বা আর যেসব আনুষঙ্গিক জিনিস বলেছেন সেগুলো খুব কস্টলি, একটু কমের মধ্যে কিছু পাওয়া যায় না? আর একটা প্রশ্ন হচ্ছে যে বিগত দিনে মানুষ বিভিন্ন জায়গায় ঠকেছে, ঠকতে ঠকতে শেষ পজিশনে এসেছে। একদমই তাই। সেই জায়গায় চাইছে যে একটু কমের মধ্যে একটু টেস্ট করি, তারপর যদি ভালো সুরা হয় তাহলে আবার নতুনভাবে ভাববো। নিশ্চয়ই। তো স্যার এই ধরনের খবর আপনার কাছে যখন এসছে কাস্টমাররা কি বলে? কাস্টমাররা বলার থেকে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে মানুষটা আমার কাছে আসছে সে যে তার কি প্রবলেম নিয়ে আসছে আগে সেটা আমাকে ভালো করে বুঝতে হবে। সেই প্রবলেমের ওপর বেস করেই লাল কিতাব কিন্তু রেমেডি দেয়। আর লাল কিতাব আলাদা কিন্তু কিচ্ছু না, লাল কিতাবও একটা অ্যাস্ট্রোলজিরই পার্ট, ওটাও একটা অ্যাস্ট্রোলজির প্রসেস। যেমন কেপি অ্যাস্ট্রোলজি জানি আমরা, বৈদিক অ্যাস্ট্রোলজি জানি আমরা, নারী অ্যাস্ট্রোলজি জানি, তো লাল কিতাবও একটা অ্যাস্ট্রোলজি। কিন্তু লাল কিতাবের অ্যাস্ট্রোলজির মধ্যে একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে বৈদিক বলুন বা কেপি অ্যাস্ট্রোলজি বলুন, যেগুলোতে একটা বার্থ চার্ট, তার মধ্যে লগ্ন ছক একটা থাকে, রাশির একটা ছক থাকে, তো প্রত্যেকটা লগ্নের আলাদা আলাদা করে বিচার করা হয়। কিন্তু লাল কিতাবের চার্ট হচ্ছে একটাই। লাল কিতাবের চার্টে রাশি কোনো এক্সিস্টেন্স থাকে না। আচ্ছা, লাল কিতাবের চার্ট মানে হচ্ছে কালপুরুষ কুণ্ডলীর যে চার্ট, তার ওপর বেস করেই সব চার্টই কিন্তু ফার্স্ট হাউস মানে 1 নম্বর ঘর। আচ্ছা, যেটা বৈদিকের ক্ষেত্রে কিন্তু অতটাও নয়, বা কেপির ক্ষেত্রে তো অতটা নয়ই। তো লাল কিতাবের এটার ওপর বেস করেই প্রেডিকশন। তো লাল কিতাবের প্রেডিকশনটা যার জন্য ভীষণভাবে খুব সহজে
মানুষের বুঝতেও সুবিধা হয় এবং সহজে মানুষের উপকারগুলোও পায় এবং যে রেমেডিগুলো আছে সেগুলোও খুব সহজে করতে পারে। আচ্ছা, এটাই হচ্ছে লাল কিতাব। আচ্ছা, ধরুন কোনো আমাদের ক্লায়েন্ট আপনার কাছে এই লাল কিতাব সম্পর্কে গেল, তাকে কি বিষয় জানা হয়, মানে বার্থ চার্ট ধরা হয় না কিসের উপর বেস করে? লাল কিতাব সম্বন্ধে গেল বলে নয় কথাটা একটা মানুষ যখন আমার কাছে আসছে তখন তার কি সমস্যা নিয়ে আসছে, এবার সে জানছে না যে আমি তাকে লাল কিতাবে প্রেডিকশন করছি না বৈদিকে করছি না কেপিতে করছি, সেটা কিন্তু সে জানছে না। কিন্তু সে যখন আসছে আমার কাছে একটা প্রবলেম নিয়ে এসছে, সেই প্রবলেমটা তার কেন হচ্ছে সেটা আমি লাল কিতাবের পার্সপেক্টিভে আমি দেখব। আচ্ছা, যে লাল কিতাব সেখানে কি বলছে, সেই প্রবলেমটা কেন হচ্ছে বা সেই প্রবলেমটা কেন হয়, সেটা আমি লাল কিতাবের যে প্রসেস আছে সেই প্রসেসে যখন আমি দেখে যখন তাকে আমি একটা রেমেডি বলবো, তো সে সেই রেমেডিটা যদি সে করতে পারে নিশ্চয়ই তার ফল পাবে। তো লাল কিতাবের রেমেডিগুলো খুব সহজ রেমেডি। লাল কিতাবের রেমেডি সাধারণত 3 প্রকারের রেমেডি, 3 থেকে 4 প্রকারের রেমেডি লাল কিতাবে আছে। কোনো জিনিস জলে ভাসিয়ে দেওয়া, কোনো জিনিসকে মাটিতে পুঁতে দেওয়া, কোনো জিনিসকে এক জায়গা থেকে আরেক স্থানে স্থানান্তরিত করা বা রেখে দেওয়া। আচ্ছা, এই হচ্ছে লাল কিতাবের রেমেডি। এর ওপর বেস করেই পুরো লাল কিতাব অ্যাস্ট্রোলজিটা চলছে। মানে কিছুটা কি তন্ত্রের সাথে কোনো সম্পর্ক আছে? না, তন্ত্র তো পুরো আলাদা জিনিস। এটা মানুষের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে, লাল কিতাবের রেমেডিগুলো শুনলে অনেকে মনে ভাবেন যে এগুলো টোটকা, কিন্তু টোটকা সম্পূর্ণ জিনিসটা আলাদা। টোটকার সাথে লাল কিতাবের যে রেমেডি তার কিন্তু কোনো মিল নেই। টোটকা যেগুলো ছোটবেলা থেকে দেখে আসি আমরা, বাচ্চাদের যদি নজর লাগে মা ঠাকুমারা যেগুলো করে থাকেন, একটু সর্ষে পোড়া দিল, একটু লঙ্কা পোড়া দিল, এগুলোকে বলি আমরা টোটকা। কিন্তু লাল কিতাবের রেমেডিগুলো কিন্তু টোটকা নয়। আচ্ছা, ওগুলো আলাদাই রেমেডি। এবং লাল কিতাবের রেমেডির কিন্তু যেরকম ভালো সাইড আছে সেরকম কিন্তু খারাপ সাইডও আছে। সঠিক তথ্য জেনে যদি লাল কিতাবের রেমেডি যদি মানুষ করতে পারে তাহলে সে ফল পাবে, বা যদি সেই রেমেডিটা যদি সে একটু ভুল করে ফেললো তখন কিন্তু সেই রেমেডি কিন্তু তার উল্টো রিভার্স কিন্তু অ্যাকশানও কিন্তু দিতে ছাড়ে না। আচ্ছা, তো এটাই কিন্তু লাল কিতাব। তাহলে লাল কিতাব এত সহজ ব্যাপার নয়। আচ্ছা স্যার, একটা প্রশ্ন আসতে পারে কাস্টমারদের থেকে, সেটা হচ্ছে যে কত দিনে লাল কিতাবে একটু সমাধান পেতে পারে? লাল কিতাবের সমাধান বলতে দেখুন, লাল কিতাবে যে রেমেডি যেগুলো আছে সেগুলোতে বলা হয় কন্টিনিউ করুন, একবার করুন, 43 দিন করুন, 45 দিন করুন, 48 দিন করুন, 26 দিন করুন, এরকম বিভিন্ন রকম রেমেডি রয়েছে। কি প্রবলেম নিয়ে আসছে সেটা আগে বুঝতে হবে, সেই প্রবলেমের ওপর বেস করে তাকে রেমেডি দিতে হবে। তো সেই রেমেডিগুলো সে যদি সঠিকভাবে মেনে করে তাহলে তার রেজাল্ট পাবে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন দাঁড়াচ্ছে, আপনি যেটা বললেন যে কি সমস্যা নিয়ে আসছে, লাল কিতাবের কি কি সমস্যার সমাধান দেয়া যেতে পারে? সব রকম সমস্যার সমাধান দেওয়া যেতে, যা অ্যাস্ট্রোলজিতে আছে তাই লাল কিতাবেও সমাধান আছে। অ্যাস্ট্রোলজিরই তো পার্ট এটা একটা লাল কিতাব, শুধু প্রসেসটা আলাদা। তো লাল কিতাবে যা যা রেমেডি আছে সেগুলো অ্যাস্ট্রোলজিতেও আছে, যা যা প্রবলেম সলভ করা যায় সেগুলো লাল কিতাবের দ্বারাও সলভ করা যায়, এটাই। হ্যাঁ, এখানে আরেকটা প্রশ্ন আমি একটু জানতে চাইবো, যেমন নিউমোলজিতে লোকে বলে এটা চায়না থেকে এসছে, কেউ বলছে এখান থেকে এসছে, লাল কিতাবটা একদম নতুন একটা সাবজেক্ট। লাল কিতাবটা অ্যাকচুয়ালি এসছে, দেখুন হিসাব মতন লাল কিতাব সম্বন্ধে কেউ মানে বিভিন্ন লোকের বিভিন্ন রকম মতামত রয়েছে, ঠিক আছে। লাল কিতাব অ্যাকচুয়ালি কেউ কেউ বলে রাবণ সংহিতা থেকে এসছে, আচ্ছা, কেউ কেউ বলে লাল কিতাব হচ্ছে অনেক আগের একটা গ্রন্থ, সেখান থেকে বের করা হয়েছে। অ্যাকচুয়ালি লাল কিতাব হচ্ছে পাঞ্জাব থেকে এসছে। আচ্ছা, এটা হচ্ছে সম্পূর্ণ পাঞ্জাব থেকে এটা তৈরি হয়েছে লাল কিতাব। এবং লাল কিতাব যিনি বইটা লিখেছেন বা রেমেডিগুলো যিনি লিখেছেন তিনিও, তার নাম হচ্ছে রূপচাঁদ যোশী। তো ওনারই লেখা বই, ওটাই এখন একটু বেশি মানুষের কাছে পাওয়া যাচ্ছে, যেটা আগে পাওয়া যেত না, আগে সহজলভ্য ছিল না, সেই জন্য লাল কিতাব সম্বন্ধে মানুষের একটু জানাটা কম। কিন্তু এখন লাস্ট 4-5 বছর ধরে লাল কিতাবটা মানুষ জানে এবং ব্যবহার করে সে উপকারও পাচ্ছে, লাল কিতাবের রেমেডি করে সে ভীষণ ভালো রয়েছে।
ইভেন মানে আমি নিজের ক্ষেত্রেও বলবো আমি খুব ভালো রয়েছি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু জানবার বিষয়, সেটা হচ্ছে যে ধরুন এই লাল কিতাবের ব্যাপারে যদি কাস্টমার আপনাদের কাছে ডাকে, সেটা কি যাওয়া যায় না আপনাদের কাছেই আসতে হবে? ডাকে মানে বুঝলাম মানে যদি তারা তার বাড়িতে আপনাকে ইনভাইট করে, সেক্ষেত্রে কি আপনি চলে যেতে পারেন সমস্যা নিয়ে? না না, সমস্যা নিয়ে তো সে তো আমার চেম্বারেই আসবে অবশ্যই করে আমার কাছে দেখানোর জন্য। তার বাড়ির কোনো সমস্যা থাকলেও সেটার জন্য তার বাস্তু দেখার ব্যাপার থাকে, তো বাস্তুর জন্য তো যেতেই হয়, তাতে কোনো সমস্যা নেই, বাস্তুর জন্য তো যাওয়া যায়। কিন্তু লাল কিতাবের জন্যই যে যেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আর আপনি যেটা বললেন যে এখানে খরচটা খুবই কম। হ্যাঁ, খুবই কম, খুবই কম। একটা দারুণ কিন্তু উত্তর আপনারা পেলেন যে এতদিন ধরে আপনারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, বিভিন্ন অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছেন, কিন্তু লাল কিতাবের সবচাইতে বড় দিকটা হচ্ছে খরচটা সবচাইতে কম। এটা কিন্তু একটা মারাত্মক দিক, যেটা আপনারা বারবারই বলেন যে আমরা ব্যয় সাপেক্ষ বলে আমরা যেতে পারি না অ্যাস্ট্রোলজার কাছে। তো এবার স্যার একটা প্রশ্ন করি যে আপনি যে এই যে লাল কিতাব নিয়ে কাজ করছেন, এ পর্যন্ত কি কি সাকসেস পেয়েছেন? লাল কিতাবে সব রকম সাকসেসই আছে। সাকসেসের ব্যাপারটা তো বলতে গেলে সে তো অনেক বড়। তো মোটামুটি সাপোজ মনে করুন কেউ এসছে কর্ম নিয়ে সমস্যা, তাকে ছোট রেমেডি বলেছি, রেমেডি করেছে, সে ভীষণ উপকার পেয়েছে। কেউ এসছে তার পারিবারিক অশান্তি এসব নিয়ে সমস্যা, তাকেও রেমেডি বলেছি, সেও উপকার পেয়েছে। মোটামুটি সাকসেস রেটটা বলা চলে অনেকটাই বেশি, কারণ লাল কিতাবের ছোট ছোট রেমেডি করে সাকসেস রেটটা অনেকটাই বেশি এবং মানুষ খুব উপকৃত লাল কিতাবের রেমেডি করে। আচ্ছা, দর্শক বন্ধুদের কাছে আরেকটা প্রশ্ন আসতে পারে, এই লাল কিতাবের রেমেডিগুলো কি হাতে পড়া বা গায়ে পড়া এরকম কিছু ব্যাপার? না না, গায়ে পড়া হাতে পড়ার ব্যাপার নেই। সাপোজ আমি বলছি লাল কিতাবের রেমেডি মনে করুন সামান্য জল, গঙ্গা চলমান জল, জলে হয়তো গিয়ে নারকোল ভাসিয়ে দেওয়া, এটা একটা রেমেডির উদাহরণ দিচ্ছি আমি। কি কারণে কোন রেমেডি সেটা তো হচ্ছে প্রবলেম অনুযায়ী বিস্তারিত আলোচনা হবে। মানে রেমেডিগুলো এরকম, হনুমান মন্দিরে গিয়ে কলা দান করে আসুন, আচ্ছা, কন্টিনিউ গিয়ে কলা দান করে আসুন, বা হচ্ছে কোনো মন্দিরে একটা পতাকা লাগিয়ে দিন। আচ্ছা, একটা দোকান থেকে, দশকর্মা দোকান থেকে 30, 40, 50 টাকা দিয়ে একটা পতাকা কিনুন, কিনে কোনো মন্দিরের চূড়ায় গিয়ে লাগিয়ে দিন। এইরকম হচ্ছে রেমেডি। বা একটা নারকোল নিয়ে জলে ভাসিয়ে দিয়ে আসুন, বা হয়তো সামান্য অশ্বত্থ গাছে একটু জল দিন। মানে এইরকম রেমেডি আছে। তো এইরকম ছোট ছোট রেমেডি এগুলো দারুণ জিনিস। মানে সত্যি কথা বলতে কি আমাদের স্টুডিওতে এ পর্যন্ত বহু অ্যাস্ট্রোলজার এসছেন, কিন্তু ওনার রেমেডিটা শুনে আমার নিজেরই ভালো লাগছে যে এর খুব কমন একটা জিনিস এবং তার খুব ব্যয় সাপেক্ষ এরকম কিছু ব্যাপারটা নয়, একদমই নয়। তো আপনারা বলুন এবার আমাদের এই অনুষ্ঠানগুলো আপনারা শুনছেন, আপনাদের কেমন লাগছে? যদি আপনাদের মনে হয় যে এই ধরনের কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তাহলে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের স্যারের সাথে। আচ্ছা স্যার, এই লাল কিতাব ছাড়া আপনার কাছে আর কি কি সমাধানের জন্য আছে? যদি বাস্তু, আমি মেনলি কাজ করি অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি এবং বাস্তু, এই তিনটেই। আর যেটা আলাদাভাবে যদি বলেন তো পৌরোহিত্যটাও, ওটা আমার একটা, ওটা বলতে পারেন একদম ছোটোবেলার প্রফেশন এবং বংশানুগতিক প্রফেশন। মানে বংশে বাবা পুজো করতেন, আমি করি, আমার ঠাকুরদাদা পুজো করতেন, এরকম মানে বংশানুক্রমে হয়ে আসছে। তো ওটা হচ্ছে গিয়ে একটা আলাদা প্রফেশন, ওটা শখ বলতে পারেন। আর এমনি আমি অ্যাস্ট্রোলজি মেনলি লাল কিতাবের ওপরেও প্রেডিকশান করি। প্রেডিকশান আমি আবার কৃষ্ণমূর্তি পদ্ধতি দিয়েও করি। আর বাস্তুটা সম্পূর্ণই কিন্তু আলাদা একটা সাবজেক্ট, এবং বাস্তু কনসালটেন্ট হিসাবে যদি বলা হয় তো সেই হিসাবেও কাজ আমি করি। আচ্ছা, এবার একটা প্রশ্ন হচ্ছে যে যখন কোনো মানুষের একটা বাস্তুর প্রবলেম হয়, সে কি আগে থেকে কোনোভাবে কিছু একটা ইনস্ট্রাকশন আসে এরকম কিছু? বাস্তুর প্রবলেমটা না সম্পূর্ণ আলাদা। বাস্তুর প্রবলেমটা আপনি চট করে বুঝতে পারবেন না, কিন্তু যখন বুঝবেন তখন আপনি ধরতে পারবেন না যে প্রবলেমটা কেন হচ্ছে।
কারণ একটা বাস্তু রেজাল্ট দিতে কিন্তু সময় লাগে। আর বাস্তুর কাজটাই হচ্ছে সম্পূর্ণ এনার্জি নিয়ে কাজ। তো কারণ প্রত্যেকটা জিনিস, আজকে একটা টেবিল চেয়ার বলুন এক জায়গায় রাখলে সেটা থেকেও একটা এনার্জি কিন্তু পাওয়া যাচ্ছে। আবার একটা ঘরে একটা রং করেছেন, সেই রঙেরও একটা কিন্তু এনার্জি আসছে। অ্যাকচুয়ালি বাস্তুর ব্যাপারটাতে আসি, বাস্তুটা হচ্ছে টোটাল আমাদের পঞ্চতত্ত্বকে নিয়ে ব্যালেন্স করতে হয়। অগ্নি, পৃথিবী, বায়ু, জল, আকাশ। তো এই বাস্তু একটা বাড়ির ভেতরে এই 5টা দিকই কিন্তু রয়েছে। তো কোন দিকে কোন জিনিস রয়েছে সেটা একটা বাস্তু কনসালটেন্টই কিন্তু বলতে পারে, যে উত্তর দিকটা কোন তত্ত্বের আওতায় পড়ছে, পূর্ব দিকটা কোন তত্ত্বের আওতায় পড়ছে, বা পশ্চিম দিকটা কোন তত্ত্বের আওতায় পড়ছে। তো এই জিনিসগুলোকে আগে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। বাস্তু করতে গেলে আমি এটুকু বলবো প্রত্যেককে, বাস্তু ঠিক করাটা কিন্তু ভীষণভাবে কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস। বাস্তু যদি আপনারা সঠিকভাবে করতে পারেন, তাহলে আপনাদের লাইফে বা আপনাদের জন্মছকের অনেক বড় বড় প্রবলেমও যদি থাকে, বা অনেক ক্রিটিক্যাল যদি গ্রহের কানেকশানও থাকে, সেগুলোও কিন্তু বাস্তু দিয়ে ঠিক করে নেওয়া যায়, যদি বাস্তু যদি ঠিক করে নিতে পারেন। আবার পাশাপাশি যদি আপনার জন্মছকে যদি গ্রহের খুব ভালো পজিশন থাকে, কিন্তু আপনার বাড়ির বাস্তু যদি সঠিক না থাকে, তাহলে কিন্তু ওই গ্রহের পজিটিভ রেজাল্টও আপনি কিন্তু পাবেন না। দেখবেন এই কারণের জন্যই কিছু কিছু মানুষের মুখে শুনবেন, আমার চার্ট প্রত্যেকে যে দেখেছে সে বলেছে ভীষণ ভালো। মানুষ বলে কিন্তু আমার লাইফে ভালো কিছু হয়নি। ঠিক এই কথাটা কিন্তু বলে, যে প্রত্যেকে যাকেই দেখিয়েছি তারাই বলেছে আমার চার্ট তো ভীষণ ভালো, কিন্তু ভালো কোথায় হচ্ছে আমি তো দেখতে পাচ্ছি না চোখে। ঠিক, তাদের ক্ষেত্রে বলবো বাস্তুটা একবার দেখিয়ে নিন। বাস্তুতে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে যত ভালোই চার্ট নিয়ে কেউ জন্মাক না কেন, সেখান থেকে কিন্তু ভালো রেজাল্ট পাবে না। আর যদি কোনো বাড়ির বাস্তুতে নর্থ ইস্টে টয়লেট বা নর্থ ইস্টে কিচেন যদি থাকে, বা নর্থ ইস্টে রং কালার, যে কালার হওয়া দরকার সেই কালার যদি না হয় কোনো রং কালার থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে ক্যান্সারের মতন রোগ, প্যারালাইসিসের মতন রোগও কিন্তু হবেই, একদম অবধারিত। বা নর্থ ইস্টে যদি সিঁড়িও থাকে, তাহলেও কিন্তু বাড়িতে কঠিন রোগ, মানসিক অশান্তি এগুলো কিন্তু ভুগতে হবেই। আজকালকার দিনে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা হাজব্যান্ড ওয়াইফের ক্ল্যাশ খুব বেড়েছে। আজকালকার দিনে বোঝা যাচ্ছে যে একটু বিয়ে হচ্ছে, তারপরেই সমস্যা তৈরি হচ্ছে, ছাড়াছাড়ি, ডিভোর্স। তো এইগুলোর জন্য কিন্তু সবথেকে বড় কারণ, চার্ট তো আছে ঠিক আছে, সবথেকে বড় কারণ হচ্ছে কিন্তু বাস্তু। কিন্তু আমাদের অ্যাস্ট্রোলজির পার্সপেক্টিভে যদি দেখি, তাহলে এটা কিন্তু বাস্তুতেও কিন্তু অনেক বড় একটা কারণ কোনো বাড়ির বাস্তুতে যদি সাউথ ওয়েস্টে যদি কোনো প্রবলেম থাকে, বা নর্থ ওয়েস্টে যদি কোনো প্রবলেম থাকে, তাহলে কিন্তু সেই বাড়িতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সমস্যা, বা সেই বাড়িতে যে কজন মেম্বার থাকে কারোর সাথে কারোর বনিবনা হবে না, প্রত্যেকের সাথে প্রত্যেকের অশান্তি, এই সমস্ত সমস্যাগুলো কিন্তু সাউথ ওয়েস্ট এবং নর্থ ওয়েস্টের বাস্তু প্রবলেম থেকেই হয়। আর যদি ভুলেও কোনো বাড়ির সাউথ ওয়েস্টে যদি তার বাড়ির মেন দরজা পড়ে গেল, তাহলে সারা জীবন, আগামী 10 বছরের মধ্যে সে যদি কাঙাল না হয়ে যায়, তাহলে বাস্তু মিথ্যে। মানে এত বড় কথা আমি বলছি। সাউথ ওয়েস্টের এন্ট্রি ভীষণ খারাপ, যার কোনো রেমেডি হয় না। আর নর্থ ইস্টের টয়লেট এবং নর্থ ইস্টে কিচেন, এর কোনো রেমেডি হয় না। এই দুটো জায়গায় যদি প্রবলেম থাকে, দুটো জোনে, তাহলে এগুলোকে আপনাকে রিমুভ করতে হবে। চাই কি টয়লেট থাকলে সেটাকে ভাঙতে হবে, আর কিচেন থাকলে সেটাকেও শিফট করতে হবে। তা বাদ দিয়ে টোটাল বাস্তুর 16টা দিক আছে। 16টা দিকের মধ্যে আমি দুটো দিক বললাম, সাউথ ওয়েস্টের এন্ট্রি, আর নর্থ ইস্টের কিচেন, আর নর্থ ইস্টের টয়লেট, আর নর্থ ইস্টের রং কালার থাকলে সেটাকে সরিয়ে নেওয়া যায়, কিন্তু টয়লেট আর কিচেন থাকলে সেটাকে কিন্তু ওখান থেকে শিফট করতেই হবে। যদি সেই জিনিসটা শিফট না করেছেন,
তাহলে কিন্তু প্রবলেম, এটার কোনো রেমেডি হয় না। আচ্ছা। এটা বাদ দিয়ে, এই দুটো জোন বাদ দিয়ে বাকি যে আর 14টা জোন রয়েছে, এই 14টা জোনে যে কোনো প্রবলেম হলে তার কিন্তু রেমেডি আছে, না ভেঙে ঠিক করা যায়। কিন্তু এই দুটো জোনের কোনো প্রবলেম কিন্তু ঠিক করা যায় না। তো সেক্ষেত্রে কি করণীয়? সেক্ষেত্রে বাস্তুর রেমেডি আছে। আগে দেখতে হবে বাস্তু কোন জায়গায় প্রবলেম রয়েছে। এমনও একটা কেস দেখেছি বা আসে আমার কাছে, যে বাড়িতে হেলথ ইস্যু পিছু ছাড়ছে না, রোগ পিছু ছাড়ছে না। অবশ্যই করে দেখবেন যে বাড়িতে এরম রোগ ব্যাক টু ব্যাক প্রবলেম হচ্ছে, হেলথের প্রবলেম হচ্ছে, কারুর না কারুর, একজনের ঠিক হচ্ছে আর একজনের রোগে পড়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে বাড়িতে নর্থ ইস্টে কিন্তু প্রবলেম রয়েছে। ইয়া তো রং কালার রয়েছে, ইয়া তো কোনো টয়লেট রয়েছে, বা ইয়া তো কিচেন রয়েছে। এই প্রবলেম বাস্তুর মেন প্রবলেম হচ্ছে বাস্তু দোষ যেটা থেকে তৈরি করে সেটা হচ্ছে 5টা। প্রথম হচ্ছে টয়লেট, কিচেন, রং কালার, আর হচ্ছে জোনটা ব্যালেন্স নেই। কোনো জোন বেড়ে রয়েছে, কোনো জোন কমে রয়েছে, আর 5 নম্বর হচ্ছে এন্ট্রান্স। আচ্ছা। এন্ট্রান্স যদি কারুর ভীষণ পজিটিভ হয় তাহলে তার বাস্তু কিন্তু অলরেডি 60% পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য। তারপরে এই প্রবলেমগুলো, এই 5টা জিনিস হচ্ছে বাস্তুর মেন প্রবলেম। এখানে স্যার এই রংটা নিয়ে আপনি অনেকবার বলছিলেন। আচ্ছা, একটা মানুষ ধরুন প্রথম একটা বাড়িতে ঢুকছে, নর্মালি কি রং থাকলে আপাতত এদিক ওদিক করে চালাতে পারে? নর্মালি কি রং থাকলে নয়, ব্যাপারটা হচ্ছে দেখতে হবে 5টা তত্ত্ব তো, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথিবী তত্ত্ব, জল তত্ত্ব আর আকাশ তত্ত্ব। তো আগে আমাকে দেখতে হবে যে বাড়িতে যাচ্ছে, নতুন বাড়ি কিনেছে বা নতুন ফ্ল্যাট কিনেছে, সেই বাড়িতে গিয়ে আগে নর্থ হচ্ছে সবসময়ের জন্য জলতত্ত্ব, জলতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। আর সাউথ হচ্ছে ফায়ার এলিমেন্ট, অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে জল। নর্থে যদি কেউ বাড়ির রেড কালারটা কিন্তু আমাদের ফায়ারের কালারের মধ্যে পড়ছে। এবার রেড কালারকে যদি কেউ বাড়ির নর্থে কালার করে দিল, রেড কালার বা পিঙ্ক কালার করে দিল, তাহলে সে কি করলো? সে আগুনকে তুলে নিয়ে গিয়ে জলে ফেলে দিল। আচ্ছা। তার বাড়ির নর্থ মানে হচ্ছে জলতত্ত্বের দিক, জলতত্ত্বের দিকে সে ফায়ারকে নিয়ে গিয়ে রেখে দিল। তাহলে জিনিসটা ব্যালেন্স হলো? ডিসব্যালেন্স হয়ে গেল, তত্ত্ব ডিসব্যালেন্স হয়ে গেল। অগ্নিতত্ত্ব ডিসব্যালেন্স হওয়া মানে সেই বাড়িতে যে যত প্রবলেম, খাওয়া দাওয়া যেটাই করুক না, অগ্নিতত্ত্বের ব্যালেন্স না থাকলে সেগুলো সব নষ্ট, শরীর খারাপ। আর নর্থের দিকে গিয়ে যখনই রেড কালার দিয়ে দিল নর্থের দিকে, তখন কি সমস্যা তৈরি হলো? নর্থ হচ্ছে আমাদের অপরচুনিটি দেয়। নর্থ থেকে আমাদের কর্মের অপরচুনিটি, দোকান করেছেন, দোকানে কাস্টমার কিভাবে আসবে, কাস্টমারকে অ্যাট্রাক্ট করা, এইগুলো হচ্ছে জলতত্ত্ব আমাদের রিপ্রেজেন্ট করে। তো যখনই অগ্নিতত্ত্বকে নিয়ে গিয়ে, আগুনকে নিয়ে গিয়ে যখন জলের দিকে রেখে দিল, তখন কিন্তু তার এই জিনিসগুলো অফ হয়ে গেল। ওই জন্য কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মানুষ বলে, এই ফ্ল্যাটটায় যাওয়ার পর থেকে আমার অফিসে প্রমোশন আটকে গেছে, বা এই ফ্ল্যাটটায় গেছি যাওয়ার পর থেকে, বা এই বাড়িটা কিনে গেলাম, আমার দোকানে কাস্টমার কমে গেছে, আমি কি করে ব্যাংক লোন শোধ করবো বুঝতে পারছি না। বা নর্থে এমন কিছু রং এলিমেন্ট রয়েছে যেগুলো কিন্তু তার জন্য ভীষণ নেগেটিভ। অসাধারণ কথা বললেন। আপনাদেরকেও বারবার করে আমরা অ্যালার্ট করতে চাই, যদি আপনি সত্যি সমস্যায় পড়েন, বা যদি আপনি কোনো একটা ফ্ল্যাট কিনতে চাইছেন, বা যদি কোনো একটা বাড়ি কিনতে চাইছেন, অবশ্যই করে একবার দেখিয়ে নিন। দেখুন, দেখাতে কিন্তু বিশাল কোনো খরচা নয়। আর আপনি যদি 10 টাকাকে বাঁচাতে গিয়ে 10 লাখ টাকা ঘরে ঢোকান, সেটা কিন্তু খুব খারাপ হবে। তাই তো সমস্যা। একটা মানুষ যখন একটা ফ্ল্যাটে রয়েছে, এই আমি কিছুদিন আগের কথা বলছি, একটি মানুষ এসেছিল আমার কাছে, যে বলছে যে তার মা বলছে, ভদ্রলোক একটা সরকারি সংস্থার বড় অফিসার র্যাঙ্কে চাকরি করেন, তার মা বলছেন যে নতুন ফ্ল্যাট কিনে গেলাম, তারপর থেকে আমার ছেলে যত দিন যাচ্ছে, বেশি দিন হয়নি, 1 বছর হয়েছে ফ্ল্যাটে গেছে, আমার ছেলে কিন্তু এরকম ছিল না, কিন্তু যত দিন যাচ্ছে যেন ভীষণ খিটখিটে হয়ে যাচ্ছে, বাড়িতে আসলেই যেন তার মেজাজ সবসময় গরম হয়ে থাকছে, উল্টো পাল্টা কথা বলছে।
বাস্তুটা আগে দেখতে হবে। বাস্তুতে দেখলাম, বাস্তুতে দেখা যাচ্ছে যে সাউথ ওয়েস্টে সে ঘুমোচ্ছে। আচ্ছা, সাউথ ওয়েস্ট এমন একটা দিক, জোন, যে জোনটা হচ্ছে ডিসপোজালের জোন। সেই জোনে যদি কেউ ঘুমায় দীর্ঘদিন যাবৎ, তার বাড়ির প্রতি মোহমায়া আসক্ত চলে যাবে, বাড়িতে ঢুকতে ইচ্ছে করবে না, মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকবে, কারণ ডিসপোজালের দিক। সাউথ ওয়েস্ট দিকটা টয়লেটের জন্য ভীষণ ভালো দিক, কিন্তু বেডরুমের জন্য একদমই কিন্তু ভালো নয়। এবং সেখানে থাকলে ওই যে বললাম সাউথ ওয়েস্ট আর সাউথ ওয়েস্ট, এখানে যদি ডিস্টার্ব থাকে তখন সে বাড়ির ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঝামেলা হবে। তো থাকে মা এবং ছেলে, কিন্তু দুজনের মধ্যেই যেন বাড়িতে ঢুকলে এত চিৎকার, এত চেঁচামেচি, মা বলছে আমি পাগল হয়ে যাচ্ছি ছেলের জন্য, কিন্তু যখনই সে ছেলেটি বলছে যে বাড়িতে ঢুকলেই স্যার আমার এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু বাড়ির বাইরে বেরোলে আমার কোনো প্রবলেম নেই। তাহলে এটা সে লাস্ট 1-1.5 বছর ধরে ফ্ল্যাটটা কিনেছে। মোটামুটি ফ্ল্যাটে বলুন, একটা বাড়িতে বলুন, ঢোকার 6 থেকে 8 মাস পর থেকে বাস্তু রেজাল্ট দিতে শুরু করে। আচ্ছা, তো ওই প্রবলেমটা শুরু হয়ে গেছে, 1 বছর হয়েছে প্রবলেমটা শুরু হয়ে গেছে। তো ওই ওখান থেকে ওনাকে শোয়াটা শিফট করতে হবে। শোয়া যদি শিফট করে ফেলে তাহলে ওনার প্রবলেমটা কমে যাবে। তো ওনাকে আমি সাজেস্ট করেছি, উনি সেই শোয়াটা চেঞ্জ করেছে। এবার লাস্ট আমার কাছে নেক্সট দিন আসবে বলেছে, নেক্সট উইকে আসবে, যে কিছু শোয়াতে ওনার ভালো হয়েছে, সেই জিনিসগুলো হয়েছে, এবং উনি আরও কিছু এবার কী করলে ঠিক হবে সেগুলোর ব্যাপারে উনি বিস্তারিতভাবে আসবেন আমার কাছে। দর্শক বন্ধুদের একটা প্রশ্ন আমার মনে হয় আসতে পারে যে আমার বাস্তু খুবই ভালো, বাস্তু দেখানো হয়েছে, কিন্তু যখন আমি কর্মক্ষেত্রে যাচ্ছি তখন সমস্যাটা হচ্ছে, এটা কিসের প্রবলেম? কর্মক্ষেত্রে যাচ্ছেন তখন সমস্যা হচ্ছে, তো বাস্তু যদি ঠিক থাকে কর্মক্ষেত্রে গেলে তো আপনার সমস্যা হবে না। বাস্তু নিশ্চয়ই ঠিক নেই, বা যিনি বাস্তু করেছেন বা যাকে দিয়ে বাস্তু করেছেন সঠিকভাবে বাস্তু হয়নি। বাস্তুর মধ্যে একটা ধারণা আছে মানুষের, বাস্তু করা মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আমার সামনের দিকটা উত্তর দিক, মানে এটা পুরোটাই উত্তর ধরে নিল, পেছনটা তাহলে দক্ষিণ হয়ে গেল। অ্যাকচুয়াল নয়, টোটাল 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে একটা জোন, 16টা জোন ভাগ করুন, একটা জোন 30 ডিগ্রি করে আসছে, ওই 30 ডিগ্রি যতটুকু ততটুকুই উত্তর। সেই উত্তর দিকে প্রবলেম আছে কিনা সেটা দেখতে হবে, সেই উত্তর দিকটা কতটুকু পড়ছে সেটুকু দেখতে হবে। আর বাস্তু করতে গেলে অনেকেরই ধারণা এই তো মোবাইলে কম্পাস চালিয়ে দিলাম, আমি উত্তর দেখে নিলাম, এটা উত্তর এটা পূর্ব, তাহলে আমার উত্তর পূর্ব কোণ এই দিকটা হয়ে গেল। অ্যাকচুয়াল নয়, বাস্তু করতে গেলে প্রপার সায়েন্টিফিক মেথডে বাস্তু করতে হবে। ওরমভাবে দেখে নিয়ে বাস্তু করে দিলাম যে আমার এই কম্পাস দেখে নিলাম এটা উত্তর এটা দক্ষিণ, এইভাবে বাস্তু হয় না। বাস্তু করতে গেলে প্রপার প্ল্যান লাগে, আপনি যে ফ্ল্যাটে আছেন সেই ফ্ল্যাটের প্রপার প্ল্যানটা লাগবে, বা বাড়িতে থাকলে সেই বাড়ির প্রপার ফ্লোর প্ল্যানটা লাগবে, এবং সেখানকার ডিগ্রি লাগবে। এই ডিগ্রি দিয়ে এবং ওই প্ল্যান দিয়ে সেটাকে বাস্তু তৈরি করতে হবে, তবে গিয়ে এক্স্যাক্ট বাস্তুর রিপোর্টটা বেরোবে। বাস্তুর রিপোর্টটা বেরোলে কতটুকু জায়গা আপনার কোন কোন জোনের মধ্যে পড়ছে সেটা বোঝা যাবে। আপনারা জানেন যে স্যারের কাছে যা তথ্য আছে, আপনারা জানেন যে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আবদ্ধ থাকি, কিন্তু ওনার কাছে এত তথ্য আছে যে আমরা শেষ করতে পারবো না, ঘন্টার পর ঘন্টা চলতে থাকবে। তো যাই হোক, আমরা আশা করছি বিগত দিনে স্যারকে আরও নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির করাতে পারবো। এবং একটা প্রশ্ন হয়তো আপনাদেরও থাকছে যে ওনার যা তথ্য আমরা পেলাম, যদি আপনার সাথে যোগাযোগ করতে চাই সেক্ষেত্রে কি খুব বড় কিছু আর্থিক ব্যাপারগুলো আছে? সেটা না 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 না, সেরকম কোনো ব্যাপার নেই। নিচের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। রোহিণী অ্যাস্ট্রো সলিউশন, এটা হচ্ছে আমার অ্যাস্ট্রোলজির চেম্বারের নাম, এবং নিজস্ব চেম্বার মধ্যমগ্রামে আছে, এছাড়াও বারাসাতে বসি, তারাপীঠে বসি, এবং বনগা, বালুরঘাটে লাস্ট 6-7 বছর ধরে বালুরঘাটেও বসছি। তো এই জায়গাগুলোতে আছে। এছাড়াও অনলাইনের মাধ্যমেও আপনারা যোগাযোগ করতে পারেন। আগে মেনলি জানতে হবে আপনারা কোন সমস্যায় আছেন, সেই সমস্যা অনুযায়ী সঠিক বিশ্লেষণ। হয়তো দেখা গেল আপনার এমন একটা সমস্যা হচ্ছে যেটাতে আপনার বাস্তুর প্রয়োজন নেই, আপনাকে হয়তো ছোটোখাটো লাল কিতাবের রেমেডি দিয়েও আমি কিন্তু আপনার সলিউশন করতে পারবো। কিন্তু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় আপনার যে প্রবলেমগুলো মেনলি বাস্তুগত দিক থেকে হচ্ছে,
তো সেরকম যদি থাকে তাহলে অবশ্যই করে বাস্তু দেখাতে হবে। বিশাল আহামরি কিছু খরচ সাপেক্ষ ব্যাপার নয়, আপনি যোগাযোগ করবেন, আপনার সাধ্যের মধ্যেই আমি আপনার সমাধান করার চেষ্টা করব। খুব সুন্দরভাবে কিন্তু উনি বললেন, প্রথমে একটা কথা বললেন লাল কিতাব, যেখানে আপনার অনেকটা হেডেক কিন্তু কমিয়ে দিল, যে ওখানে খুব একটা রেমেডি কিছু নেই, কমন রেমেডি, এবং ওখানে খরচাটাও খুব সামান্য। আবার আসছেন উনি বাস্তুতে। বাস্তুতে একই কথা বললেন কি, আগে একবার আপনি সমস্যাটা নিয়ে ওনার সাথে বসুন, আর আর্থিক দিকটা যেটা বললেন আপনার সামর্থ্যের ভেতরে, আর তাহলে কি সমস্যা থাকলো। এই ধরনের সমস্যা দেওয়ার জন্য কিন্তু এসটিভি বাংলা আপনাদের সামনে এরকম ভালো মানুষদেরকে তুলে ধরে, কারণ সমস্যা সবার কাছে আছে, থাকবেও। আর সমস্যাকে যদি আপনি ঘরের মধ্যে ঘরবন্দি করে রাখেন তাহলে প্রতিনিয়ত সেটা বাড়তে থাকবে। আর এটাও জানেন, একটা মানুষের বাঁচার একটা সময় থাকে, আপনি একদম শেষ বয়সে এসে যখন কিছু করতে গেলেন তখন আর কিছু করার থাকবে না। তাই একদম প্রথমেই আপনারা এটাকে ভালো করে একবার যাচাই করে নিন, একবার দেখে নিন যে কোনো সমস্যা হচ্ছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে ঠিক, আর যদি হয়, যেমন ডাক্তাররা কি বলে, বছরে একবার করে শরীরটাকে চেক আপ করান, ঠিক তেমনি আমরাও বলবো প্রত্যেকটা মানুষের একবার করে আপনি দেখান যে আপনার জ্যোতিষশাস্ত্রে কোনো সমস্যা আছে কিনা, পারিবারিক কোনো সমস্যা আছে কিনা, আপনি যেখানে থাকছেন সেখানে সমস্যা আছে কিনা। তো স্যার, আমি দর্শক বন্ধুদের হয়ে একটা ছোট্ট রেমেডি যদি আপনি একটু বলেন তাহলে খুব ভালো হয়। রেমেডি বলতে দেখুন, আমি বলবো প্রত্যেকটা মানুষকে এখনকার দিনে ঘরে একটা কালার করার খুব ট্রেন্ড আছে, তো হাবিজাবি কালার, ডিপ কালার এদিক ওদিকে না করে প্লেন ক্রিম কালার পুরো বাড়িতে করুন, দেখতে যথেষ্ট স্ট্যান্ডার্ড লাগে, খুব সুন্দর লাগে। আর উত্তর দিকে কোনো জলের আইটেম বা ঝর্ণার জল পড়ছে বা বড় ঝিল, এই টাইপের একটা ফটো ফ্রেম সুন্দর করে লাগান। আর বাড়ির ফ্যামিলি মেম্বারদের হাসি খুশি একটা ছবি, যেখানে পুরো ফ্যামিলি মেম্বাররা সবাই রয়েছে, সেরকম একটা ছবি গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে বাড়ির সাউথ ওয়েস্টে লাগান। এই দুটো কাজ করুন, আপনারা ভালো থাকবেন। খুব সুন্দর কথা বললেন, যেটার জন্য মনে হয় আহামরি কোনো খরচের প্রয়োজন নেই। আর এটাই কিন্তু আপনাকে অনেকেই এইটা বলেই কিন্তু অনেক টাকা পয়সা আপনার নিতে পারতো, বাট স্যার আমাদের স্টুডিওতে আসেন আপনাদের স্বার্থে, যাতে আপনাদের সমস্যাটাও দূর হয় এবং একটা ভালো গাইড আপনারা নিতে পারেন। আগামী দিনে আবার স্যারকে আমরা হাজির করাবো নতুন নতুন তথ্য নিয়ে। আপনারা দেখতে থাকুন এসটিভি বাংলা। তাই আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।